1966 সালে যে 6 দফা আওয়ামী লীগ পাকিস্তানে দেয়, মানে হচ্ছে এটা হয়তো আমি কোন একটা সেকশনে পড়াচ্ছিলাম যে 1965 সালে যে যুদ্ধ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের পরবর্তী সময়ে আমাদের পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে সিকিউরিটি কনসার্ন অনেক বেশি বেড়ে গেছে। কারণ যুদ্ধকালীন সময়ে আমাদের নিরাপত্তা প্রতি কেন্দ্র সরকারের কোনো ধরনের উদ্যোগ ছিল না। এই যুদ্ধ পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আমাদের এখানকার রাজনৈতিক গতিধারা কেমন হবে এটা নিয়ে একটা পলিটিক্যাল কনফারেন্স পাকিস্তানে হয় আর কি। তো ওই কনফারেন্সে এই 6 দফাটা উত্থাপন করা হয়, যেখানে 6 দফার প্রত্যেকটা দফা যদি আমরা দেখি তাহলে পূর্ব বাংলার আসলে আলটিমেটলি কমপ্লিট স্বায়ত্ত শাসনের কথা কিন্তু 6 দফায় বলা হচ্ছে। আলাদা স্বায়ত্ত শাসন, আলাদা ব্যাংক প্রতিষ্ঠা, আলাদা কারেন্সি, আলাদা মিলিটারি, হচ্ছে আলাদা নৌবাহিনীর সমুদ্র ইত্যাদি ইত্যাদি, যেগুলা মেনে নিলে পশ্চিম পাকিস্তানের কেন্দ্র সরকার আলটিমেটলি মেনে নেওয়া এরকম একটা অবস্থা। এই 6 দফা পরবর্তী সময়ে দেখা যায় যে পূর্ব পাকিস্তানের মানুষজনের মধ্যে এবং পলিটিক্যাল লিডার্স যারা আছে তাদের মধ্যে স্বায়ত্ত শাসনের প্রতি, কমপ্লিট অ্যাবসলিউট স্বায়ত্ত শাসনের প্রতি আরো বেশি প্রবণতা বেড়ে যায় এবং এই কেন্দ্রিক বিদেশ আরো বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখবো 1969-70 সালের দিকে নির্বাচন নিয়ে পাকিস্তান গণপরিষদ নির্বাচন, এবং 70-এর ডিসেম্বর এবং 71-এর জানুয়ারিতে এই নির্বাচন হবে বলে দিনক্ষণ ঠিক করা। কিন্তু 70 সালে একটা প্রচন্ড ভয়াবহ একটা বন্যা পূর্ব পাকিস্তানে সংঘটিত হয়। বন্যা পরবর্তী মানুষের আসলে এক্সপেকটেশন কিরকম থাকে, যারা এলাকায় যারা একটা সামর্থ্য ভালো আছে, দেশে যারা ভালো আছে, তারা একটু সাহায্য সহযোগিতা করবে বা সরকার তাদের জায়গা থেকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের ওই সময় ইনকামবেন্ট যারা ছিল তাদের আসলে পুনর্বাসনের ন্যূনতম কোনো ইচ্ছা ছিল না, তারা এসে দেখেও জানে একবার তাদের আওয়ামী লীগের যারা আছে তারা যেহেতু তারা এখানেই আছে, নির্বাচনের জন্য যথেষ্ট কাজ করে। এটা নির্বাচনটা বিরাট ইম্প্যাক্ট করে তাদের প্রতি, মানুষের সেন্টিমেন্টস তৈরি করে। আমরা যে নির্বাচনের আগে দেখবা যে প্রত্যেকটা নির্বাচন রাজনৈতিক দল তাদের প্রতিষ্ঠার ইশতেহার দেয় যে আমরা তো আওয়ামী লীগের যে নির্বাচন ইশতেহারটা ছিল সেটা ছিল 65 সালে যে 6 দফা দিচ্ছে, এই 6 দফায় ছিল তাদের নির্বাচন ইশতেহার। এইভাবে এই ইশতেহারের ভিত্তিতে নির্বাচনটা হয়। নির্বাচনের দুটো প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে একদিকে আওয়ামী লীগ আর একদিকে হচ্ছে পাকিস্তানের পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, জুলফিকার আলী ভুট্টোর যে রাজনীতি। এই নির্বাচনটা ডিসেম্বর এবং জানুয়ারিতে সংঘটিত হয় পাকিস্তানে। কেন্দ্রীয় পরিষদে এই নির্বাচনে আমাদের যেমন এখন পার্লামেন্টে 300টা সংসদীয় আসন আছে, ওই সময়ও কেন্দ্রীয় পরিষদে সংসদীয় আসন ছিল 300টা। 300টার মধ্যে দেখা যায় যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে যেহেতু মানুষ বেশি, ভোটার সংখ্যা বেশি, আসন সংখ্যাও বেশি, এখানে 169টা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ 167টা আসন লাভ করে। ঠিক আছে, তো তার মানে কি মেজরিটি পার্সেন্ট আওয়ামী লীগ পাইছে। 151টা পাইলে তো মেজরিটি যারা পাইছে তখন সরকার গঠন। আওয়ামী লীগ পাইছে 167টা, 2টা আসন তারা হারে। একটা হলো ময়মনসিংহ, ময়মনসিংহের একটা আসন, আর একটা হচ্ছে যে চাকমা রাজার ত্রিপুরায় পার্বত্য চট্টগ্রামের একটা আসন। যাই হোক, 167টা আসন যেহেতু পূর্ব বাংলায় আওয়ামী লীগ পেয়েছে এন্টায়ার পাকিস্তানে, তাহলে আওয়ামী লীগই সরকার গঠন করে। পশ্চিম পাকিস্তান ওই সময় যারা কেন্দ্রীয় সরকারে ছিল তাদের এখন মাথা ব্যথার কারণ হয়ে গেছে, যদি আওয়ামী লীগ সরকার গঠন করে তাহলে তাদের নির্বাচনের যে ইশতেহার 6 দফা, এই 6 দফা যদি বাস্তবায়ন করতে যায় আলটিমেটলি পাকিস্তান রাষ্ট্রটাই টিকবে। কারণ আওয়ামী লীগের যে 6 দফা 66 সালে আমি একটু আগে বলেছি, এখানে কিন্তু আলটিমেটলি পূর্ব পাকিস্তানের কমপ্লিট স্বায়ত্ত শাসন হবে। এখন যদি বাংলাদেশের চট্টগ্রাম যদি দাবি করে আমাদের এখানে আলাদা কেন্দ্রীয় ব্যাংক দিতে হবে, আলাদা নবীন দিতে হবে, হ্যাঁ, তারপর আলাদা কারেন্সি এবং মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি আমাদের জন্য আলাদা হতে হবে, তারপর হচ্ছে আমাদের কমপ্লিট স্বায়ত্তশাসন দিতে হবে, এটা কি বাংলাদেশের সরকার মানবে? তার মানে তো আলটিমেটলি চট্টগ্রাম স্বাধীনতা চাইতে এরকম অবস্থা। সরকারের অবস্থান কি হবে তখন? সরকার বলবে যে এগুলো আসলে নেই, চট্টগ্রামের মানুষজন একত্রিত হয়ে তারা দেশটাকে বিচ্ছিন্ন করতে চায়, দেশের সংহতি নষ্ট করতে চায়, এরা সবাই বিচ্ছিন্নতাবাদী, এদেরকে সেডিশন একটা মামলা দিয়ে দেবে, ওদের দেশ দুই মামলা দিয়ে জেলে ঢুকাবে যারা নেতৃত্ব।
ওই সময় যেটা হয়, তাদের পশ্চিম পাকিস্তান আগে থেকে যেহেতু কনসার্ন পূর্ব পাকিস্তানের ভাবগতি ভালো না, বিশেষ করে আওয়ামী লীগের ভাবগতি ভালো না, ফলে এই নির্বাচন পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার গঠন করলে ছয় দফা বাস্তবায়ন করলে আলটিমেটলি পাকিস্তানের সম্মতি রাখে পাকিস্তান বিঘা করে পশ্চিম পাকিস্তানের উপর তারা শুরু করছে এখন গড়িমসি এটা গঠন করতে। নেত্রী সরাসরি তো বলতে পারতেছে না, যেহেতু জনগণ আওয়ামী লীগ সরকার গঠন করবে, পশ্চিম পাকিস্তানের যারা তারা তো আর বলতে পারতেছে না যে আওয়ামী লীগ সরকার গঠন করতে হবে। তারা লিঙ্গারিং শুরু করে লাখ করে কি করা যায় দেশের কিন্তু সরকার গঠন হতে পারে তাদের পছন্দ ইচ্ছা এবং এখানে যখন তারা লিঙ্গারিং শুরু করলো তখন মার্চের 3 তারিখ আমরা দেখবো যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সারা দেশ এবং বাংলাদেশের প্রথম স্বাধীনতা প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফলাফল যে বর্তমান দেখতে সেদিকে মার্চের 2 তারিখ সময় যারা ছাত্র রাজনীতি তারা সরাসরি রিকোয়েস্ট করে যে তাদের পশ্চিম পাকিস্তানে যারা আছে তাদের গরিমসি দেখে বোঝা যাচ্ছে তারা আসলে সরকার গঠন করতে এখানে দিবে। সুতরাং আমরা কাল স্থাপন করে লাগলে আপনি স্বাধীনতার ঘোষণা করবেন এক মধ্যে বলছি স্বাধীনতার ঘোষণা করবেন দেখি আলাপ সালাপ করতে লাগাই 3 তারিখ সারা দেশে হরতাল পালন হলো এবং আমরা জানি ঐতিহাসিক আপনার 14 রেড পার্সেন্ট রেসপন্স এবং যে সোরাওয়ার্ড কেন জাতিকে অ্যাডভাইস করলেন এবং ওই দিন থেকে পূর্ব পাকিস্তানের সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু পূর্বস্থানে একদম সর্বাত্মক অসহযোগ ফলে এগুলো নির্দেশ দিন আমাদের নির্দেশ ছিল যেহেতু ওই সময় তাদের নির্দেশনা ছিল এরকম আমরা এখন কোনো কাজে অ্যাডমিনিস্ট্রেটিভ হোক পলিটিক্যাল হোক কোনো আমরা পশ্চিম পাকিস্তানকে সহায়তা চরম মাত্রার সহযোগিতা করবো সরকার গঠন করতে দিচ্ছি। তো ওই সময় সেগুলো যে মার্চের মাসে আমাদের সঙ্গে এই ডেডলক অবস্থা নিরসনের জন্য পাকিস্তান ক্রিকেটের যে প্রধান যারা এই নির্বাচনে আসছে তিনি সরকারের প্রতিনিধি হয়ে এখানে আসেন লাভ করার জন্য এই আছে অবস্থা ডেডলক সিচুয়েশন কিভাবে নিরসন কিন্তু আলটিমেটলি এখন যারা স্কলার তারা তাদের অ্যাক্টিভিটিস দেখে বলেন যে আসলে পাকিস্তান কেন্দ্র সরকারের কোনো চাইছিল না হস্তান্তর করার জাস্ট তারা সময় যাপন করছে লিঙ্গারিং করে যাচ্ছে আলাপ আলোচনা করে ভেতরে ভেতরে তারা আবার এখানে পূর্ব পাকিস্তানের সংগঠিত হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু করেছে তাদের উপর ক্র্যাকডাউন চালানোর জন্য তার ভিতরে ভিতরে প্ল্যান করতে থাকে যে জেনারেল টিকা যারা আছে তারা সবাই মিলে পাকিস্তান আর্মিদের সাথে মিলে তারা সবাই প্ল্যান করতে থাকে কিভাবে ক্র্যাকডাউন চালিয়ে এই মানুষের যে মানুষের যে রাগ বিদ্বেষ এবং বিদ্বেষজনিত যে অসহযোগ সেটাকে কিভাবে আসলে অবলম্বন করা যায়। আলাপ ফলত শোনা হয় এক পর্যায়ে আলাপ অসমাপ্ত অবস্থায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এখান থেকে চলে যায় আমরা দেখবো যে দেশের পরিস্থিতি আস্তে আস্তে খুব বেশি চরম মাত্রায় উত্তাল হয়ে যায়। অন্যদিকে তো তারা ওই যে ক্র্যাকডাউন চালানোর প্ল্যান করতেই থাকে 25 তারিখ রাতে ওই সময়ও আলাপ চলছে ওই সময় আলাপ স্থগিত করে ওই দিনই চলে যায় এবং ওই দিনই এখানে ক্র্যাকডাউন ছিল এবং যুদ্ধ চলাকালীন সময় জেলে থাকা টিমেরা না তো উনি জানায় উনি অ্যারেস্ট হন 25 তারিখ রাতে পশ্চিম পাকিস্তানে মিলিটারি রাতে অ্যারেস্ট হন ওরা এখান থেকে পরবর্তীতে দেখবো যে ধানমন্ডির গোত্রস্কন্দার যে শেখ মুজিবের বাড়ি ওখানে যে শেখ মুজিবের পুরা ছিল যুদ্ধকালীন কুমুদের রাজনৈতিক অবস্থার সঙ্গে মিলিটারিরা তাকে তার গোত্রস্কন্দারের বাড়িতে পাহারা দিয়ে তার ফ্যামিলির যারা আছে তাদের সবাইকে নিরাপদ এখান থেকেও অনেক ক্রিটিক্যালি শেখ মুজিবের এই অবস্থানটাকে ক্রিটিক্যালি দেখার চেষ্টা 25শে মার্চের এই ঘটনার পরে 26শে মার্চে আমরা জানি স্বাধীনতার ঘোষণা হয় স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক আলাপ সালাপ আমরা আওয়ামী লীগ দূরে করছে একটা বিষয় ক্লিয়ার তোমাদের থেকে সেটা হচ্ছে এটি ডেভেলপ করার চেষ্টা করেছে যে কিন্তু তারা
কারণ যেভাবে যে বিশেষ করে এখান থেকে সীমাবদ্ধতা পাঠাই দেওয়া হয় কি স্থাপন কালুগঞ্জ বাজার সম্পর্কে না আওয়ামী লীগের নেতৃত্বরা তারা এটাকে নিয়ে যায় কালুগঞ্জ বাজার থেকে ইত্যাদি 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 এরকম narrative। তো আমরা স্পষ্টভাবে ইন্টারনেট অফ আমেরিকার ঘোষণা করতে এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, যেমন কর্নেল লিয়ামত একজন বেঁচে আছে। তোমরা হয়তো রাজনীতিকরা যারা ডাক্তার তারা অনেক বেঁচে যায়, তোমার একটা রাজনীতি আছে এলডিপি। এলডিপি প্রধান কর্নেল ছিলেন জিয়া রহমানের সহচর। ওনার বিভিন্ন বক্তব্য কি আছে লিগুই আছে ছিল ওনার স্পষ্ট statement হচ্ছে এরকম, জিয়া রহমান কিন্তু ওই সময় চট্টগ্রামের প্রশাসনের দায়িত্বে আছেন। তিনি স্বাধীনতা নিচ্ছেন ওনারা ড্রাফট করেন। ড্রাফট করে প্রথম যে ড্রাফট আছে জিয়া রহমান সেটা বুঝেন। তখন গভর্নমেন্ট পুলিশ আরো যারা জিয়া রহমানের সহচর ছিল তারা প্রস্তাব দিল দেখুন এগুলি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফেস নির্বাচন করে নির্বাচন সরকার কিন্তু বলতে সেগুলি তোলা। তাহলে আপনি তো আপনার তো ওভাবে ছিলেন, তাহলে আপনি যে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন এটা তো শুধু এখানকার জন্য এটা দেহ বিষয়ে একটা বার্তা দেয়, এটা তো আমাদের প্রতি সময়ের কাছে সহায়তা চাই। ফলে এটা আপনি আপনার এবং সেগুলো আমরা ব্যক্তিগত পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়াটাই সবচেয়ে ওয়াইজ ডিসিশন। তখন কি সংশ্লিষ্ট হওয়ার কাছে জিতলে আমাদের বিপাক সমান দেশের মানুষজনকে কাছে এবং আন্তর্জাতিক অর্থনীতির কাছে সহায়ক হচ্ছে স্বাধীনতার খেলা করতে পারে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অন্যদিকে আমরা দেখবো যে সমস্ত লিডাররা ছিল যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই 80% থেকে পালিয়ে ভারতের আশ্রয় গ্রহণ করে। এর মধ্যে সংগঠন হিসেবে যিনি একনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি সরকারের প্রধানমন্ত্রী ওনার সহকারে ছিলেন আমিরুল ইসলাম। ইসলাম উনি এখনো বেঁচে আছেন। মূলধারা ৭১ একটা বই আছে আমাদের কাছে মূলধারা ৭১ যে গ্রন্থের লেখক আমাদের রাখছে আমরা পাই এই ভারতের বিভিন্ন জায়গা থেকে কল ডাকায় একসাথে করার চেষ্টা করেন এবং উনি এপ্রিলের মাঝামাঝি না এপ্রিলের শুরুর দিকে তৎকালীন যে ভারতের প্রধানমন্ত্রী আমরা জানি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধীর সাথে এখন বাংলাদেশে যে যুদ্ধটা সংঘটিত হচ্ছে এটা একটা জনযুদ্ধ হচ্ছে। মানুষজন সবাই পশ্চিম পাকিস্তানের প্রতি বিক্ষুব্ধ অবস্থায় কেটে করছে, কিন্তু তাদের সংগঠিত করা দরকার। কিন্তু বাংলাদেশে আসলে সংগঠিত করার মতো কোনো মুক্তি নেই। অন্যদিকে এটা একটা অসম যুদ্ধ। পাকিস্তানিরা ওয়েল ইকুইপড ওয়েল ওয়েপন, আমাদের যারা আছে তাদের কিছু এই অসম যুদ্ধে ভারতের সহায়তা কামনার কথা ছিল ওনার কাছে সহযোগিতা তখন ইন্দিরা গান্ধীর যেটা বক্তব্য ছিল সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার সরকার দেখতে তাদের দিনকে আসেন এইভাবে সহায়তা করতে পারে। সরকার তো সরকার সংবাদ সম্পর্ক ব্যক্তিগত আমি আপনাকে রেসপেক্ট করি, আপনাকে সম্মান করি, সেটা আলাদা। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি আপনাদেরকে সহায়তা করতে চাই তাহলে সরকার তো সরকার করছে, এখন তো আপনাদের সরকার। ফলে আপনার প্রতি আমার যেটা পরামর্শ থাকে সেটা হলো আপনি আপনাদের নেতৃবৃন্দকে সংগঠিত করুন এবং আপনাদের একটা যোগ্যতাকে সরকার এই সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের সহায়তা চাইলে তারা আমাদের জায়গা থেকে সরকারকে সরকার সহায়তা করতে পারে। আমি পরবর্তীতে আওয়ামী লীগের সবাইকে তারপর সবাইকে একত্রিত করে সরকার গঠন। ওই সময়
বাংলাদেশে অন্তর্গত রাজনীতি কিন্তু ছিল এবং বাংলার অনেকে রাজনীতি করতেছে। সবাই সবাই মিলে যে প্রস্তাবটা দিয়েছে ওই সময় সেটা হলো আপনারা, এটা তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি, এই পরিস্থিতিটা এককভাবে আওয়ামী লীগের সাথে কোনো উচিত হবে না। এটার জন্য একটা জাতীয়, একটা যুদ্ধকালীন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার আমাদের গঠন করা দরকার। সব দলের মানুষ থেকে, সব দল থেকে ভেটারান কিছু মানুষ নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা দরকার। তো আওয়ামী লীগের যেহেতু একটা ছেলের ছিল, আমি এখন তাদেরকে তাদেরকে প্রয়োজন কিংবা একটা উদ্যোক্তার জায়গা থেকে, সেটা উদ্যোক্তাই বলবো আমি, উদ্যোক্তার জায়গা থেকে তারা পার্টি করে পার্টি কাউরে তাদের সরকারের একটা বানায় এবং রাখা। তারা নিজেরা নিজেরা একটা সরকার গঠনের জন্য পদক্ষেপ দিয়ে চলছে। আমরা দেখবো যে যুদ্ধকালীন যে সরকার 1971 সালে সেই সরকার গঠন হচ্ছে 1971 সালের এপ্রিলের 10 তারিখ। তো এই সরকারটা গঠন করা হয়েছে বাংলাদেশের জুলাই বলে সারা পৃথিবীর এর বাইরে কিছু দেশ ছিল যাদেরকে বলা হতো যারা ইউনিয়নের সদস্য, আমরা এই সেই বলি এটা বলা হয় লাইন বাংক। বাংলাদেশের মধ্যে ছিল, বাংলাদেশ কোনো পুলিশ পাকিস্তানের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে এই সময় আমেরিকার সম্পর্কটা কম্পারেটিভলি ভালো ছিল, আবার ভারতের সাথে অর্থাৎ বর্তমান রাশিয়ার সম্পর্কটা বেশ ভালো ছিল। যেহেতু সারা পৃথিবীতে ওই সময় পরিবার চলছে, পরিবার তো অনেক বিস্তার একটা বিষয়, পলিটিক্যালি অনেক ভাস্ট একটা বিষয়। সারা পৃথিবীতে ওই সময় যত ধরনের পলিটিক্যাল ইভেন্টস অ্যাক্টিভিটি সংঘটিত হচ্ছে সবগুলা দেখা যাচ্ছে যে এই দুই শক্তিকে কেন্দ্র করেই সংঘটিত হচ্ছে, অথবা যে কোনো ঘটনাতে এই দুই শক্তির অন্তর্ভুক্তি ছিল কমার উচিত। তো আমরা এখন পরাশক্তি গুলোর ভূমিকা যদি দেখি তাহলে দেখবো যেহেতু আমেরিকার সাথে পশ্চিম পাকিস্তানের একটা সুসম্পর্ক ছিল, পশ্চিম পাকিস্তান সবসময় আমেরিকাকে বোঝানোর চেষ্টা করেছে এখন যে জিনিসটা চলতেছে পাকিস্তানে, এটা হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার। এটা 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 এখানে বাইরের কোনো শক্তির আসলে হস্তক্ষেপ করার সুযোগ নেই, একদম অংশ নেই। আমরা বলি না এখন দেখবো বাংলাদেশের পলিটিক্যাল কালচারে কোনো একটা ঘটনা যদি ভারত দেয়, তাহলে আমরা এখান থেকে মন্তব্য করি কি যে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত না এগুলো বা আমেরিকান অভ্যন্তরীণ ব্যাপার বলে একটা বিষয়কে যদি প্রত্যয় করা যায় তাহলে বাইরের শক্তির হস্তক্ষেপের সুযোগটা দেবে। যদি ব্যাপারটা এমন হয় এটা হলো অভ্যন্তরীণ এক্সটার্নাল একটা ব্যাপার, এই বিষয়ে আসলে জড়িত, তাহলে বাইরের বিভিন্ন শক্তি যদি এখানে জিজ্ঞেস করবে তাহলে এই বিষয়টাকে আমরা সরকারের ব্যাপারে গঠন দেবে। ফলে পশ্চিম পাকিস্তানে কেন্দ্র সরকার কখনো চায় নাই যেটা বাইরের শক্তি সমূহেরও এখানে অন্তর্ভুক্তি আছে বা সংশ্লিষ্টতা আছে, তাদের উপরও এটার ইম্প্যাক্ট আছে, এটা প্রমাণ হবে। ফলে তারা আমেরিকাকে সবসময় চেষ্টা করছে, আপনি সারা বিশ্বে সারা বিশ্বে এটা প্রত্যয় করার চেষ্টা করেছে যে এটা অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে আপনারাও গ্রহণ করেন এবং সারা বিশ্বের সত্যি হচ্ছে সবার কাছে বার্তা পাঠাতে হবে যেটা অভ্যন্তরীণ ব্যাপার, এখানে বাইরের শক্তি এগুলো নিয়ে মাথা ঘামানো। অন্যদিকে যেহেতু ভারত আমাদের সাথে, ভারত তার ঘোষণা দিয়ে যুদ্ধ অংশগ্রহণ করতে পারে, এটা তো বাংলাদেশের পশ্চিম পাকিস্তান ভারতের ইন্দিরা গান্ধী সরকার, কংগ্রেস সরকার, তারা তো আর ঘোষণা দিয়ে যুদ্ধে নামতে পারে একবারে বাংলাদেশের ক্ষেত্রে যুদ্ধে নামতেছে এবং ভারতকে তো আর পাকিস্তান অ্যাটাক করে না। তাহলে তারা যে সহায়তা করছে সেটা হচ্ছে একটা ইনফর্মাল সহায়তা, ইনফর্মালি যতটা সহায়তা ভিতরে ভিতরে বাংলাদেশকে করা যায়। ভারত অবশ্যই যুদ্ধ দায়িত্ব রয়েছে, যুদ্ধ তাদেরকে যুদ্ধের একটা পার্ট করেছে, সেটা হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ যখন কাশ্মীরে হামলা করে, তারপর থেকে তারা জয়েন্ট ফোর্সের অধীনে বাংলাদেশের সাথে যুদ্ধ সেটা পরে লাভ করছে। ভারত রাশিয়ার মাধ্যমে বৈশ্বিক একটা মত, মানে বৈশ্বিক একটা জনমত তৈরি করার চেষ্টা করে যে রাশিয়া যেহেতু সোভিয়েত ইউনিয়ন যেহেতু সোশ্যালিস্ট এবং সারা পৃথিবীতে এই বার্তা দেওয়ার চেষ্টা করে যে সারা পৃথিবীতে যত প্রলেতারিয়েত আছে, নিম্ন বর্গের মানুষ আছে, শোষিত নিপীড়িত নিষ্পেষিত মানুষ আছে, তাদের অভিভাবক হিসেবে আমরা কাছে। ফলে ভারত
এই জিনিস থেকে প্রতিকার করে সোভিয়েত ইউনিয়নের উপর ফেরার চেষ্টা করে যে বাংলাদেশে যেটা হচ্ছে মানে পূর্ব পাকিস্তানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিটলি একটা ইনজাস্টিস। কারণ পূর্ব পাকিস্তানের মানুষজন 1947 ডেভেলপ হওয়ার পর থেকে যথেষ্ট পশ্চিম পাকিস্তানের সাবজেকশন হচ্ছে এটা শুধু হয়ে আসতেছে। তাদের বাজেট অনুযায়ী দেখা যায় যে টাকা দেয় না, মিলিটারিতে বৈষম্য, ট্রেন স্টেশনে বৈষম্য, শিক্ষায় বৈষম্য, ভাষা নিয়ে টানাটানি ইত্যাদি ইত্যাদি কারণে তারা আসলে হচ্ছে পশ্চিম পাকিস্তানের যারা আছে এখানে একটা দুর্যোগ। মানে পশ্চিম পাকিস্তানের যারা আছে তারা যেহেতু শক্তিশালী ইকোনমিক্যালি, পলিটিক্যালি, মিলিটারিলি প্রত্যেক দিক দিয়ে তারা যেহেতু শক্তিশালী, তারা ছেড়ে পূর্ব পাকিস্তানকে অবদমন করে রাখার চেষ্টা করছে। আপনারা যেহেতু প্রলেতারিয়েটদের প্রতিনিধি ভোকাল ফলে আপনাদের উচিত তাদেরকে তাদের পক্ষে কাজ করা, তাদেরকে সহায়তা করা। ঠিক আছে, কেউ একজন রেসপন্স করা হয় বলে বলছি বলে যদি তার কোনো সারা নাই, শোনা যাচ্ছে স্যার। বুঝতে পারতেছো? জি স্যার। আবুল ফাত্তাহ ইয়াহিয়া ও নাই, ও জয়েন করে কোথায় চলে এসে মাসরুর। জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। আমি যে রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে বসে ক্লাস নিচ্ছি, কফি শপে বসে ক্লাস নিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবস্থা করা হয়েছে, গান চলতেছে, শুনতে পাচ্ছ তোমরা? স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ আমরা যেন কোথায় ছিল একদম বলতো, কি বললাম ফার্স্ট? স্যার ওই যে কি বলে সামরিক ক্ষেত্রে স্যার বৈষম্য করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত তাহলে কনভিন্স করার চেষ্টা করছে সোভিয়েত ইউনিয়নকে, আবার পাকিস্তান মানে যে পশ্চিম পাকিস্তান কনভিন্স করার চেষ্টা করতেছে আমেরিকাকে। তো এবং আমেরিকাকে পশ্চিম পাকিস্তান এটাও বোঝানোর চেষ্টা করছে যে এটা আমাদের অভ্যন্তরীণ সমস্যা হওয়ার পরেও ভারতের সাথে আমাদের এই যুদ্ধভঙ্গি এই ঝামেলাভঙ্গির কোনো ধরনের কনফ্রন্টেশন আমাদের হয়নি। কিন্তু ভারত পূর্ব পাকিস্তানকে অস্ত্র, লজিস্টিক যতভাবে সহায়তা করা যায় তারা একটু নৈতিকভাবে সহায়তা করছে ভারতকে থামাতে। এভাবে দুই পরাশক্তিকে দুই দেশ কনভিন্স করার চেষ্টা করে। আমরা দেখি জাতিসংঘে এই সমস্ত জাতিসংঘ ফাংশন আছে। জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল, এই সিকিউরিটি কাউন্সিলে পশ্চিম পাকিস্তান আমেরিকার নামে প্রস্তাব করার চেষ্টা করে। সিকিউরিটি কাউন্সিলের মেম্বার সিদ্ধান্ত পাশ হয়, তাহলে 5 সদস্যের ইয়েস ভোট লাগে। এই কোনো যদি পেছনে তাহলে এই সিদ্ধান্ত পাশ হবে না। আমেরিকা সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে এই জিনিসটাকে পাকিস্তানের ইন্টারনাল ইস্যু হিসেবে ইন্টারনাল ইস্যু হিসেবে পোট্রে করার প্রস্তাব উত্থাপন করে, কিন্তু ভারতের একনিষ্ঠ সহায়তায় এটা পাশ হয়। যখনই আমেরিকার 2-3 বার এটা এই প্রস্তাব তুলেছে, কিন্তু রাশিয়া বারবার কেটে দিয়ে এটা থামিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা দেখি এগুলো হচ্ছে পরাশক্তির যুদ্ধ। এবং যুদ্ধের শেষ মুহূর্তে গিয়ে ডিসেম্বরের দিকে গিয়ে আমেরিকা তো সরাসরি এখানে যুদ্ধ করতে পারছে, যেহেতু সময় যুদ্ধ জড়ানো তাদের জন্য আসলে লস। কারণ তারা যুদ্ধে জড়ালে অনিবার্যভাবে ইস্যুকে কেন্দ্র করে রাশিয়াও এখানে ফলে তারা যতটুকু ইনডিরেক্টলি শক্তি প্রদর্শন করা যায় ওই সময় পৃথিবীর সবচেয়ে বড় যে মহাপ্লেট সেটা হচ্ছে আমেরিকান গ্রুপ 7 প্লেট, সপ্তম নৌদ হতে বঙ্গোপসাগরের পাশাপাশি পাঠিয়ে দেয়, যে বার্তা দেওয়ার জন্য আমরা আছি এখানে। আমরা এটা এখানে ভারতের সহায়তা থামায় আমরা যুদ্ধ জড়াই। এটার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়াও তাদের সাবমেরিন পাঠায় অনেকগুলো বছরে রাশিয়াও বার্তা দেয়। এখানে যদি যুদ্ধ করানোর মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরাও আসলে বসে যুদ্ধ করাই। ফলে ডিফারেন্স হিসেবে 2
এখানে নজর আনাটা উচিত। এভাবেই চলছে। পরবর্তীতে দেখা যায় যে ডিসেম্বরের 1 তারিখ, 1971 ডিসেম্বরের 1 তারিখ, ভারতের যে এখানে ইনডিরেক্ট যুক্তরাষ্ট্র গ্রহণ এবং অবস্থানকে সহায়তা, তুমি একটা বিষয় খেয়াল করো যে ভারতের সাথে পাকিস্তানের যে সংঘর্ষের জায়গা, এটা সব জড়িত থাকার সাথে ভারতের যে কংগ্রেস, ওই সময় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল আর কি, ইন্ডিয়ান কংগ্রেস, এই কংগ্রেস কখনো চায় নাই ভারত, ব্রিটিশ ভারত এভাবে ভাগ হয়ে দুটা পার্ট হয়ে যায়। তো তারা সবসময় চেয়েছে এই ভারত সবসময় ইন্টিগ্রেটেড অবস্থায় থাকুক, কিন্তু পাকিস্তানের যে জনক মোহাম্মদ আলী জিন্নাহ, এই জিন্নাহ তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত দুটা স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে। তো তারা যেহেতু চায় না এটা, তাদের সবসময় সম্পর্কটা ছিল বৈরিতাপূর্ণ সম্পর্ক। এবং আমরা আগেও দেখবো 28 একবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের মধ্যে, 65 একবার যুদ্ধ হয়েছে, একটু আগে তো বললাম 65 যুদ্ধ পরবর্তী সময় 6 দফা আমাদের এখান থেকে আওয়ামী লীগের মধ্যে যে পাকিস্তান উত্থাপন করা হয়। তো তাদের সম্পর্কটা সবসময় বৈরিতাপূর্ণ হওয়ার কারণে নিঃসন্দেহে পাকিস্তান কখনো ভারতের কল্যাণ চাইবে না, এবং ভারতের পাকিস্তানের ইস্যুতে অন্তর্ভুক্ত চাইবে, ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক, 10% হোক 100%। অন্যদিকে পাকিস্তান ভারতও কখনো চাইবে না পাকিস্তান তার শত্রু রাষ্ট্র হিসেবে একটা শান্তিপূর্ণ অবস্থায় থাকবে। এবং যদি এমন হয় যে পাকিস্তান বিভক্ত হয়ে যাচ্ছে, সেখানে ভারত তার সর্বশক্তি করে ডিরেক্টলি ইনডিরেক্টলি এই পাকিস্তানের ডিপ্রেশন শেষ করার জন্য চেষ্টা করবে। আরো যদি এরকম কোনো বিচ্ছিন্ন করলে পাকিস্তানের অংশগ্রহণ থাকবে না, পাকিস্তান অংশগ্রহণ করবেন, ওটা দেখবে পাকিস্তানে কাশ্মীরের যে সমস্যাগুলো, এখানে কিন্তু পাকিস্তানের বিভিন্ন যে টেরোরিস্ট গ্রুপ আছে লস্করিতে বা পাকিস্তানের দলীয় পাকিস্তানের বিভিন্ন ডেমোক্রেসি, তাদের কিন্তু একটা সংশ্লিষ্টতা এখানে আছে, সবসময় থাকে। ঠিক আছে, ভারতের বিভিন্ন সিনেমাগুলো পাকিস্তানের ফলে পাকিস্তান ভারতের যে এই ইনডিরেক্ট অংশগ্রহণ, এই অংশগ্রহণকে সহ্য করতে না পেরে ডিসেম্বরের 3 তারিখ তারা বিমান চালায় হচ্ছে ভারতের কাশ্মীর। ফলে এখন ভারতের জন্য একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেল যে আমরা তো এখানে তাদেরকে মানে কিছু শরণার্থীর উপরে তাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি, যেমন শরণার্থীকে আশ্রয় দিচ্ছি, এটা একটা মানবতার অবস্থা, এটা মানবতার অবস্থার উদ্ভব হয়েছে। মানুষজন খাইতে পারতেছে না, খাইতে পারতেছে না, মেরে ফেলতেছে, পরে আসতে সবাই তাদেরকে তো তারা দেওয়া যায় না। এই মানুষগুলোকে আমরা আশ্রয় দিচ্ছি, তাদের স্টেটমেন্ট আছে, ভারতের স্টেটমেন্ট, আমরা সরেজমিনে নিজে গিয়ে মাঠে যুদ্ধ করতেছি না, কিন্তু আমাদের এই ধরনের হামলা করবে না। ফলে তারাও খানিকভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে ডিসেম্বরের 3 তারিখ থেকে বাংলাদেশের মুক্তি বাহিনী, ভারতের যে সেনাবাহিনী, এই দুটা মিলে একটা জয়েন্ট ফোর্স গঠিত হয়। এটার প্রধান ছিল হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা, ভারত এই জয়েন্ট ফোর্সের কমান্ডার বা প্রধান। ডিসেম্বরের 3 তারিখ থেকে এই দুই শক্তি হচ্ছে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের আর হচ্ছে পশ্চিম পাকিস্তানের ভারতের যে ফোর্স, দুটা সম্মিলিতভাবে যুদ্ধ করে। এবং দিন যত যাচ্ছে তত আসলে পাকিস্তান মারাত্মক অবস্থায় পড়ে। আমরা দেখবো যে আমি তো আমাদের বললাম 1000 কিলোমিটার দূরত্ব আছে, একটি পশ্চিম পাকিস্তান একটি পূর্ব পাকিস্তান। অন্যদিকে মনে করো পশ্চিম পাকিস্তানের যে জিওলজিক্যাল ফিচার, সেটা আমাদের বাংলাদেশের জিওলজিক্যাল ফিচারের চেয়ে হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। নদীমাত্রা হিসাবে নদী, নালা, খাল, বিল, তারপর হচ্ছে বন বাদার, মশা টশা, কত কিছুর উপদ্রব। পশ্চিম পাকিস্তানে এগুলোর কোনো ইস্যু নাই। এখানে হচ্ছে সেন্ডি মাটি, পাহাড়, ফ্ল্যাট, এরকম এত বেশি নদী, নালা, দুধ, যা খাদু যাবে এগুলো নেই। তবে তাদের ওখানে জিওলজিক্যাল ফিচারে বেড়ে ওঠা এবং এখানকার জিওলজিক্যাল ফিচারটাকে অ্যাডাপ্ট করা আসলে আমাদের দেশের মানুষজন একটু বুঝলা কোন দিক দিয়ে মেরে এই গেরিলাতে বলতে আক্রমণ করে কোন দিক দিয়ে লুকায় যায়, তারা টেরি পায়। এই বিটলা মানুষজনকে সামলাইতে পারতেছে না, আবার সাধু করতে হয়েছে ভারতের জয়েন্ট ফোর্স, মাঝে আবার 1000 কিলোমিটার দূরত্ব। সব নিয়ে আসলে তাদের প্রতি এখানে যুদ্ধ শান্ত এটা রাজনীতিতে পরিণত হচ্ছে। যুদ্ধ পরাজয়টা তাদের অনিবার্য, সেটা প্রমাণিত হয়ে যায় ডিসেম্বরের শুরুতে। ফলে তারা আস্তে আস্তে বুঝতে পেরে যে যুদ্ধে এবং মানে যুদ্ধে তো পরাজয় হবে, দেশ প্রতিভাবে আসলে একদম অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া যায়, যেটা বাদ দিয়ে দেয়। সেই সিদ্ধান্তের জায়গা থেকে পাকিস্তান সেনাবাহিনী
14 তারিখ আমাদের এখন শহীদ বুদ্ধিজীবী দিবস। এই শহীদ বুদ্ধিজীবী দিবস 14 তারিখ রাতে আমাদের এখানকার বাংলাদেশের তৎকালীন পরিবেশনের যে সমস্ত ভেটারান ছিল, ডাক্তার, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, স্থপতি, সবাইকে একেবারে টার্গেট করে তাদের সবাইকে টার্গেট করা হয় এবং বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে পুঁতে ফেলা হয়, দখল বা ঠিকঠাক পুঁতে ফেলা হয়। এবং জয়েন্ট ফোর্স আস্তে আস্তে সারা বাংলাদেশ থেকে জয়েন্ট ফোর্স ঢাকার দিকে মুভ করতে থাকে। এবং সেই পরিপ্রেক্ষিতে 1971 সালের ডিসেম্বরের 16 তারিখ ঢাকার স্পোর্টস ময়দানে তাদের সবাইকে সমবেত করে মুক্তিযুদ্ধের যে যৌথ বাহিনী, জয়েন্ট ফোর্সের যে কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা ছিল একদিকে, আর অন্যদিকে ছিল হচ্ছে নিয়াজি। তারা 93,000 সৈন্য তারা এখানে আত্মসমর্পণ করে এর মাধ্যমে সিলেট স্বাধীন হয়ে যায়। সরি, একটা কল আসছিল, একটু মনে হয় কল আসছিল, ডিসকানেক্টেড হয়ে গেছিল। এখন ওকে না? এখন যে ব্যাপারগুলো সেগুলো যে 1971 সালের ডিসেম্বরের যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠে এখন। দলিলে তো আসলে আমাদের বাংলাদেশের পক্ষে আসলে কারো স্বাক্ষর নেই। আমাদের যে মুক্তিযুদ্ধ সর্বজনীন ঘোষণা জেনারেল আব্দুল ওসমানী ওই সময় ছিলেন হচ্ছে সিলেট থেকে আসার আগেই এখানে স্বাক্ষর অনুষ্ঠান হয়ে যায়। মুক্তিযুদ্ধের যে দলিল আত্মসমর্পণের দলিল, সেখানে বাংলাদেশের কারো কোনো স্বাক্ষর নাই। সেই স্বাক্ষর আছে শুধু জেনারেল জগজিৎ সিং অরোরা, এবং এই স্বাক্ষরের যে মেল কপিটা আছে ভারত সরকার নিয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের ক্রিটিক্যালি দেখা উচিত। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতের তো অসংখ্য বাহিনী আমাদের এখানে ছিল, তারা কিন্তু যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে তারা চলে যায়নি। ঠিক আছে, তারা 72 সালের মার্চ পর্যন্ত, 1972 সালের মার্চ থেকে তারা বাংলাদেশে ছিল। আমরা দেখবো 9 নম্বর সুপ্রিম শিক্ষক না মেজর জলিল পরবর্তীতে স্বাধীনতা এই পরাধীনতা একটা বই আছে। আমরা একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে ইতিহাসের কিছু দায় আছে। যেমন শেখ মুজিবুর যেমন 1971 সাল পূর্ববর্তী সময়ে অনেক ছিল মেজর পলিটিক্যাল ফিগার, মেজর পলিটিক্যাল অ্যাক্টর, ওনার যথেষ্ট ভূমিকা আছে। এগুলো নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। এবং ওনার যে কন্ট্রিবিউশন 1971 সাল পূর্ববর্তী সময়ে, এটার জন্য ওনাকে বাবা দিতে। অন্যদিকে শুধু বাবা দিলে হবে না, যেমন বাবা দিতে গিয়ে আওয়ামী লীগের প্লেয়ারকে সেগুলো একেবারে গড পর্যায়ে নিয়ে গেছে, পয়গম্বর পর্যায়ে নিয়ে গেছে। তার কোনো ভুল ত্রুটি নাই, তুমি তার কোনো ক্রেডিট করতে পারবে না, সমালোচনা করতে পারবে না। সমালোচনা করলে তুমি একজন রাজাকার আলবদা পেশ। ব্যাপারগুলো এরকম। যেমন একটা পূর্ববর্তী দেশে আসেন 72 সালে 10 জানুয়ারি, এই পরবর্তী সময় 73 সালে বাকশাল গঠন করেন। বাংলাদেশে একটা রাজনৈতিক দল বাকি সবাইকে ফোর্স করে রাজনৈতিক দল বন্ধ করে, সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ সকল ধরনের সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। মাত্র 4টা সংবাদপত্র ছিল, এক ধরনের মতবাদী আসতে পেরে। এটার জন্য তার সমালোচনা হবে। বাকশাল গঠনের জন্য তার সমালোচনা হবে। রক্ষী বাহিনীর সপ্তমের একটা বই আছে, আমরা লোক চৌধুরী, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এখানে রক্ষী বাহিনীর যত অপকর্ম আছে সবগুলোর এখানে এভিডেন্স দেওয়া আছে। রক্ষী বাহিনীর যে অপকর্ম, এটার জন্য তার সমালোচনা শিকার হতে হবে। এবং এই যে 74 সালের দুর্যোগে এই সবগুলোর ফলশ্রুতিতে আওয়ামী লীগের দুর্নীতি 74 সালে যে দুর্নীতি হয়েছে, অনেকগুলো মানুষ মারা গেছে, বাসন খাইতে পারেন, জাল করে তার সম্ভবত এগুলোর জন্য তার সমালোচনা করবে। শুধু আমি বাবা দিলাম আর সমালোচনা করলাম না, সেটা হবে। একই ভাবে 1971 সালে ভারত যে আমাদেরকে সহায়তা করছে, এখানে তো নিঃসন্দেহে তাদের একটা পারপাস আছে, রাজনৈতিক স্বার্থের বাইরে কিছু নেই। আরেকটা কথা, চিরস্থায়ী বন্ধু এবং চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই। ভারতের যদি নতুন স্বার্থ এখানে না থাকবে, তাহলে তারা কখনো এসে এখানে এভাবে বাংলাদেশে সহায়তা করতো না। কারণ কোন টাকা পড়ছে আল্লাহর রাস্তায়, এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়া দরকার আছে। তার সঙ্গে যদি এখানে যুদ্ধ গ্রহণ করতে হবে, তার যদি লাভ না থাকে, তার সারা জীবনের শত্রু হিসেবে যদি পাকিস্তানকে কোনোভাবে দুর্বল করা যায়, এটা তার জন্য লাভ। এই সুযোগ পাইছে, এটা কেন হাতছাড়া করবে?
এটা ঠিক আছে, তারা যেহেতু যুদ্ধে আমাদের অসংখ্য যদি শরণার্থীকে সহায়তা দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, যুদ্ধের লজিস্টিক্স দিয়ে সহায়তা করেছে, জয়েন্ট ফোর্স আমাদের এখানে এসে যুদ্ধ করেছে, সবগুলোর জন্য তারা সহায়ক মানে আবাব। কিন্তু 71 সাল পরবর্তী সময়ে যখন তারা এখান থেকে চলে যায়, অনেক ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা আছে, তারা এখানে হস্তক্ষেপ করেছে। এবং যে বইটার কথা বললাম, মেজর জেনারেল আব্দুল জলিল, পরবর্তী স্বাধীনতায় পরাধীনতা ছোট একটা বই তোমরা চাইলে পড়তে পারো, খুব ছোট বই, এক বছর শেষ করে ফেলা যাবে। এই বইটা উনি লিখছেন, তারা ওই সময় এখানে আলটিমেটলি তারা দেশ ছাড়া রাগ করবে, বাংলাদেশের সরকার চালিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অনৈতিক হস্তক্ষেপ ছিল। যুদ্ধ পরবর্তী সময় তারা যখন ওখান থেকে দেশ ছাড়ে, তারা যে সমস্ত জায়গায় ছিল সবগুলো লোক করে নিয়ে যায়। ইভেন সৈন্যরা যে ব্যারাকে ছিল সেই ব্যারাকের আয়না পর্যন্ত, মানে গ্লাস মিরর আছে না, এয়ার ওই যে টয়লেটের মিরর, এই মিরর পর্যন্ত খুলে তারা একেবারে নিয়ে যায়। তাহলে আমরা যুদ্ধের জন্য তাদেরকে, যুদ্ধ সহায়তার জন্য তাদেরকে যেভাবে বাবা দিচ্ছি, যুদ্ধ পরবর্তী সময়ের এই সমস্ত লুটিং, প্লান্ডারিং এবং বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সিদ্ধান্ত গ্রহণে তাদের হস্তক্ষেপের জন্য তাদেরকে আমাদের সমালোচনা স্পার্কটা ছিল, জাস্ট স্পার্ক হচ্ছে কথা। এর বাইরে একজন রিক্সাওয়ালা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে, তার পেছনে কোনো স্বার্থ আছে? ওটাতে তার কোনো স্বার্থ আছে? তো সেটা একাত্মতা পোষণ করছে এখন। মানুষ, বিভিন্ন স্তরের মানুষজন দল মতের দিকে সমর্থন করেছে, কারণ তারা দেখেছে দীর্ঘ 17 বছরের আওয়ামী লীগের শাসন, ইকোনমিক্যালি তারা লিবারেট করেছে। যারা সম্পদশালী তারা সম্পদ চালিয়েছে, যারা গরিব তারা গরিব। অর্থাৎ একটা সময় 71 সালে আমরা একটা যে রাখাইন নিয়ে যে যুদ্ধটা হয়েছে, এই মুক্তির রাখাইন যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের থেকে মুক্তি কিন্তু আমাদের বাস্তবায়ন হয়। এখন গণ অভ্যুত্থান ইংরেজি হচ্ছে মাস অ্যাবসার্ট। প্রশ্ন যখন থাকবে মাস অ্যাবসার্ট অ্যান্ড ওয়াসএস ইউপিএসইউআরজি, আমার কোনো কঠিন শব্দ দিয়ে বিষয় বুঝতেছি না বলে না বোঝার কিছু নাই। তো বিশেষ গণ অভ্যুত্থান মানে হচ্ছে মাস অ্যাবসার্ট 2024। তো মানুষ যে স্বাধীনতা, এটা তো শুধু এক ধরনের স্বাধীনতা না। স্বাধীনতা মানে হচ্ছে এখানে পলিটিক্যাল লিবার্টি, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক, সাংস্কৃতিক এবং হচ্ছে পলিটিক্যাল, সব ধরনের স্বাধীনতার একটা অ্যালাইনমেন্ট হচ্ছে লিবারেশন ওয়ার্ক, তাই না? যেহেতু স্বাধীন আমাদের মধ্যে কিন্তু প্রেজেন্ট হয় না, আমরা দেখবো যে এরপরে এরশাদ যখন স্বৈরাচারী হওয়ার চেষ্টা করেছে, তার প্রথম হয়েছে ক্লিয়ার আমাদের যে এখনকার সেটা খুব কঠিন হওয়ার কারণে বিশেষ সেম আরেকটা গণঅভ্যুত্থান আমরা দেখেছি। এবং এখানে শুধু শুধু শিক্ষার্থী না, একত্র ছিল মুক্তিযুদ্ধ যারা তাদের সবাইকে আমরা রেসপেক্ট তারা তাদের নাম একটা স্বাধীন দেশ পেয়েছে। তার মানে এই না যে তুমি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদেরকে তুমি অনুচিতভাবে সুবিধা দিয়ে দেবে, মানুষের এক্সেলেন্সে কোনো উন্নতি নেই। বিশেষ মধ্যে দেশের একটা ভাইটাল এক্সামিনেশন 30% তারা এসে কোনো পাচ্ছে কেন, মুক্তিযোদ্ধারা পাচ্ছে। মুক্তিযোদ্ধারা যারা তো রিয়েল মুক্তিযোদ্ধা, তারা অনেকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট এনে তারা সরকারের অবৈধ মুক্তিযুদ্ধ গ্রহণ করে সেই মুক্তিযোদ্ধার সয়লাভ হয়েছেন। এবং তাদের যে সন্তান, তারা তো একটা কোটা পেয়েছে, তার সন্তানের সন্তান মুক্তিযোদ্ধাদেরকে না, তারাও একটু যদি 30% কোটা ডিমান্ড করে, তাহলে সেটা তো খুব মানে ব্যাপার হয়ে যায়। যে মানুষ যারা এক্সেলেন্স তারা আসলে বঞ্চিত হচ্ছে।